দাড়ি ধরে টানাটানি করে জুলুম অত্যাচার নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী, যার মাথায় চুল নেই, টাকলা সেই সন্ত্রাসী একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে, যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে। উদারে আজকে হেভি ডলার দিচ্ছে পাবলিকে, মন খুশি হয়ে গেছে। আর একজন লাস্ট সিএসি কেও দিচ্ছে ডলার। যারা করেছেন তাদের অভিনন্দন। জুতার বাড়ি, গলায় জুতার মালা, এর চাইতে ভালো দৃশ্য আর হয় না। আয় ভাই বুকে আয়, বুকে আয়। ওক যখন আদালতে নিয়ে যাবি না, উঠেও আর এক রাউন্ড দিবেন। হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশ এখন কই? এই মন্তব্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনা বাংলাদেশের যে একটা মানে ফ্যাসিস্ট ছিল, একটা কাল সাপ ছিল, এইটা মন্তব্য থেকে বোঝা যায়। অর্থাৎ হাসিনাকে উৎখাত করা হয়েছে, উৎখাত করাটাই উচিত, কিন্তু উৎখাতের পর যে রাজনীতিকদের বা জনগণের সেই ঐক্যটা তিনি দেখতে পাচ্ছেন, এতে তার হতাশা। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে একটা ভিডিও আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। আমার মনে হয় এই ভিডিওটি আপনিও দেখেছেন। চাঁদার জন্য একটা মুসলিম ব্যক্তির দাড়ি ধরে টানাটানি করেছে। দর্শক, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে। আসল ঘটনা কি আপনি জানেন? না জানলে অবশ্যই তো আপনাকে জানতে হবে। তো আপনাদেরকে বলবো আজকে ভিডিওটি পুরোপুরি আপনারা দেখবেন, তাহলে এই রহস্যটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ডক্টর ফয়জুল হক সাহেব কিন্তু বিস্তারিত আলোচনা করেছে বিষয়টি নিয়ে। তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। পিনাকি ভট্টাচার্যর কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। পিনাকি ভট্টাচার্য কিন্তু অসাধারণ কিছু কথা তুলে ধরেছে। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। উদারে আজকে হেভি ডলার দিচ্ছে পাবলিকে, মন খুশি হয়ে গেছে। আর একজন লাস্ট সিএসি কেও দিচ্ছে ডলার। যারা করেছেন তাদের অভিনন্দন। জুতার বাড়ি, গলায় জুতার মালা, এর চাইতে ভালো দৃশ্য আর হয় না। আয় ভাই বুকে আয়, বুকে আয়। ওক যখন আদালতে নিয়ে যাবি না, উঠেও আর এক রাউন্ড দিবেন। পুলিশ ভাইরা ওর না ক্রিকেট খেলার গার্ড করে দিয়েন। শেষে ক্ষুদ্র ভ্রাতারা বেশি উৎসাহে কালামানিকের মতো বিসি ফেটে দিলে মুশকিল। যদিও ওই বিসি ফাটলে কি আর না ফেললে কি, ডেট এক্সপার্ট বিসি ফেটে দিয়ে লাভ নাই। তাও কোয়া যায় না পুলিশ ভাইরা, তাই ওর হেফাজত করেন। তো প্রফেসর ইউনূস কইছে যে কামটা খুবই খারাপ হয়েছে। খারাপ তো বটেই, মন্দ কাজের না আকর্ষণ আছে স্যার, বুঝছেন? ওই যে একটা গান আছে না, যে আইজ দুজনে মন্দ হলে মন্দ কি, তো বুঝছাও তুমি আর কি, মন্দ হলে অসুবিধা নাই। তো মুরব্বীরা অনেক কথাই বলেন, সব কথা শোনার দরকার নাই। হুদারে ডলা দেওয়াটা মারাত্মক ভালো কাজ হচ্ছে। যারা করছে তাদের ভালোবাসা। এর পরের এপিসোডের জন্য রেডি হন। এইবার আসেন আজকার আলাপে। হাসিনা কোন এক্সিট প্ল্যান করেছিল, মানে হাসিনা পতনের আগে তার পরিকল্পনা কি আছিল যা সে বাস্তবায়ন করতে পারে নাই? এই প্রশ্নের উত্তর যদি পাই, তাহলে আমরা অনেক রাজনৈতিক ধাঁধার ফল মিলাইতে পারবো। আমাদের কি করা উচিত সেটা বুঝতে পারবো। কি পরিকল্পনা ছিল সেটা এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। কি ছিল সেটা? তো কার্ডাল রানীর পরিকল্পনা ছিল সে ক্ষমতা ছাইরা দিবে। ক্ষমতা ছাইরা দিবে। এই জুলাই আগস্ট বর্ষা বিপ্লব না হইলেও সে ক্ষমতা ছাইরা দিত। সে আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে, এটা ছিল প্ল্যান। কারণ তার বিরুদ্ধে তো মানুষ খেপে উঠতেছিল। সে বুঝে, এটা পলিটিক্যাল ফ্যামিলির মায়া, তো ওটা বুঝে। তো এখন আমলি একটু পরিশুদ্ধ করে আবার নিয়ে আসবা লাগবে, তো ক্যাঙ্কা করে নিয়ে আসবি, এটাই হইতেছে তার প্ল্যান, বুঝছাও? সে আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। আমরা হাসিনার হাত থেকে রক্ষা পাইয়া আর্মির জয়ধ্বনি দিব। হ্যাঁ, আর্মি এনে গালাগালি করবে হাসিনাক। তারপরে খালেদা যে মুক্তি পাবেন, তারেক রহমানের সব মামলা খালাস পাবেন। আবার কিছু কিছু আওয়ামী লীগ পান্ডা ধরা পড়বে, আমরা একেবারে আরো জিন্দাবাদ দিব। জিন্দাবাদ ওয়াকার সাহেব জিন্দাবাদ। ওটা আমি ঠোলা ধরা পড়বি, ওই হারুন টারুন কিসিমের। আমরা সিকুরে উঠবো। হাসিনার ঠোলা হঠাৎ করে বিএনপি ঠোলা হয়ে যাবে, কবে আমরা আপনাকেও না বাঁচালে তো কাউরে রাখতো না হাসিনা, বুঝছেন স্যার? কি কষ্ট কইরা যে আমরা কাম কাজ করেছি। হ্যাঁ, এখন আমরা সবকিছু ঠিকঠাক করে চালামো। যেমনে কইবেন আর কি, কারে বাম্বু দিতে হবে, উঠে আনতে হবে কারে, কন শুধু জায়গায় বসে আওয়াজ দিবেন, সব ঠিক করে দিব। হ্যাঁ, প্রচুর উন্নয়ন হবে, টাকা পয়সা ছাড়ানো হবে, ওয়াকার সাহেবই ছাড়াবে, মেলা জামাত নিবন্ধন ফিরে পাবে। তারপর নির্বাচন হবে 3 মাসের মধ্যে, বিপুল ভোটে বিএনপি জিতবে। এর মধ্যে আপনি আয়নাঘরের কাউরে কালে দেখতে পারবেন না। আয়নাঘর ছিল, আছে, উঠে যাওয়ার লোকজন আছে, এটাও জানবেন না। ঘুমটুমের কথা ভুলে যাবেন। ইন্ডিয়া নিয়ে আপনি আর বিলা থাকবেন না, কারণ সে এই আর্মি সরকারকে অভিনন্দন জানাইতেছে আর উৎসাহ দিচ্ছে, করছে খুব ভালো করিচ্ছ, ভেরি গুড, চালে যাও। বিএনপি তারপরে নির্বাচনে জিতে শপথ নেবে, অফিসে বসবে, মজাই মজা, সবই রেডি। এবার 15 বছর ধরে খিদা এবার শান্ত হবে, বৈশাই আবিষ্কার করবে বিএনপি রাজকোষ পাক্কা, রিজার্ভের টাকা দেয়, যা ছিল আর্মি সরকার শেষ করে ফেলছে। ডিউটি টাকা পয়সা ছড়া হয়েছে, আগে কইছি না? তো বিএনপি কাইন্দা কবে, কিসে পেলাম খোদা সারা গায়ে কাদা। এর মধ্যে হাসিনার নেয়া লোন শোধ করার টাইম আসবে, পাওনাদাররা মাথা খারাপ করে দিবে। এদের মধ্যে গোদের উপরে বিষ পড়ার মতো বিএনপি আবিষ্কার করবি যে হাসিনা মধ্যমায়ের দেশ বানায় যাওয়াতে আপনার এখন সুদ দিয়া বিশ্ব ব্যাংকের লোন নিতে হচ্ছে। কোনো লোন আপনি বিনা সুদে পাচ্ছেন না আগের মতো। আপনার উন্নয়ন সাহায্য আর কেউ দিচ্ছে না, কারণ আপনি তো মধ্যমায়ের দেশ হয়েছেন, বড় লোক হয়েছেন। হ্যাঁ, আপনি আপনার গার্মেন্টস সহ রপ্তানিতে যে শুল্ক ছাড় পাইতেন,
সারা দুনিয়ার, সেটার পাইতেছেন না। আপনার পণ্যের দাম বেড়ে গেছে, আপনি ভিয়েতনাম ইন্ডিয়ার কাছে মার খাইতেছেন দামের জন্য, গার্মেন্টস আর পাঠাইতে পারতেছেন না, কারণ তারা তখন আপনার চাইতে কম দামে কাস্টমারদের মাল দিতে পারতেছে। ওষুধের দাম আকাশচুম্বী হবে, কারণ আপনি আর সস্তায় ওষুধের কাঁচামাল কিনতে পারতেছেন না। আপনি কাঁচামালের উপরে যে রয়্যালটি না দেওয়ার সুবিধা পাইতেছিলেন মধ্যমায়ের দেশ না হওয়ার কারণে, সেটা রোগা মেরে দিচ্ছে আমার মধ্যমায়ের দেশের সার্টিফিকেট দিয়ে আসি না। এর মধ্যে শুরু হবে সব সেক্টরের দাবি দেওয়া জানানো, রাস্তাঘাটে বিক্ষোভ, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কারণ টেকা নাই, সরকার টাকা চাপাইতেছে আর মূল্যস্ফীতি হইতেছে, চুরি ডাকাতি চিন্তাই পারবে অস্বাভাবিকভাবে, পুলিশ কোনো কাজ করবে না, কারণ ওইটা তো হাসিনার পুলিশ, আমলাতন্ত্র কোনো কাজ করতেছে না, এটা তো হাসিনার আমলা, তাই না? চারিদিকে অসন্তোষ, বিক্ষোভ, মিছিল, ধর্মঘট, ভাঙচুর, মারপিট, মাইনসে কয় আরে হাসিনার আমলে তো এসব ছিল না, ভালোই ছিলাম, আগেই ভালো ছিলাম, জিনিসপত্রের দামটা এত বেশি আসছিল না, মায়ের রাস্তাঘাটে মারপিট তো ছিল না, শান্ত ছিল। মতি মাহফুজ 15 লর্ড বেল স্টারে লিখবে আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম, জাফর ইকবাল গত্ত থেকে ব্যাধ হয়ে বলবে শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ, চারিদিকে রব উঠবে হাসিনাক চাই, হাসিনা বুঝকে হাসি দিয়ে কবে কেমন লাগে, আমি তো ভালো না ভালো লিয়া থাকো, আমি নাই আর এর মধ্যে, আমি এই দেশের মানুষে খারাপ আর অকৃতজ্ঞ, আমার বাপ এই দেশ স্বাধীন করে দিয়ে গেল আর আমার বাপকে এইভাবে মেরে ফেলা হয়, এই দেশকে আমি কোথায় নিয়ে গেছিলাম, মধ্যমায়ের দেশ করে দিয়ে গেছিলাম, আমার পিছনে সবাই লাগলো, কি অপরাধটা কি আমার, দেশকে উন্নত করতেছিলাম, সেটাই কি আমার অপরাধ? দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। তারপর কবে ঠিক আছে এত করে যখন সবাই কইতেছেন এত, তারপরে আমি তো শেখ মুজিবের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, তাইলে বিএনপির হটান দেখি কি করা যায়, বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হবে, বিএনপি বিদায় হবে, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বলবে আরে দেশ তো ধ্বংস করে দিয়ে গেছে, ওই বাপের মতো সোরাদি বডিগার্ডের মতো করে কইবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, টেমপ্লেট লেখা আছে আগের মতোই কবে আর কি। শুনেন ওর বাপ কি কইছিল, শুনেন পাকিস্তান চলে যাওয়ার পরে, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। পাকিস্তান কিছুই নষ্ট করে নাই, সব যেমন ছিল তেমনই আছে, মিছা কথা শালা জাউরা এটা, আবার চলবে চেতনা বিক্রি, গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি, এইভাবে সে তার সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠিত হইবে। এই সিনেমায় চলার কথা ছিল, এই জন্যই বনজামাই ওয়াকারে বসানো হয়েছিল সেনাপ্রধান কইরা, কিন্তু মাঝখানে একটা ছাত্র জনতা বিপ্লব হয়ে গেল, সব হিসাব নিকাশ পাল্টে গেল, নতুন গেম প্ল্যান করলো ইন্ডিয়া, হাসিনা ওয়াকার একসাথে মিলা, সেই আগের স্ক্রিপ্ট বিএনপি না বুঝে ওইটা খেয়ে ফেলছিল, এখন আবার বুঝেছে কিনা জানি না, মনে হচ্ছে বুঝিছে, যাই হোক, তো এখনো তো সে আগের স্ক্রিপ্টই চলিচ্ছে, তাই না? ওই যে নির্বাচন, আর কোনো আলাপ নাই, আগে সে পুলিশই থাকলো তো, তাই না? সে ব্যুরোক্রেসি থাকলো, কোনো বিচার করতে পারতেছেন আর্মির সেসব জেনারেলদের যারা গুম খুন করেছিল, পুলিশ ফাংশন করতেছে না, একের পর এক বিক্ষোভ, নগর ভবনে কাজ হইতেছে না, আমলাতন্ত্র বিদ্রোহ, এক জায়গায় ঝামেলা সামলাতে আর এক জায়গায় ঝামেলা শুরু হয়, সে একই স্ক্রিপ্ট না, সামনে কি হয় আল্লাহ মালুম, এই প্ল্যান বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো জানে কিনা কে জানে, আল্লাহ জানে। এইভাবে এই লক্ষ্যে হাসিনা ফিরে আনার পরিকল্পনা শুরু হয়েছে, আমি দেখাই। হ্যাঁ, দাড়ি ধরে টানাটানি করে জুলুম, অত্যাচার, নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী, যার মাথায় চুল নেই, টাকলা সেই সন্ত্রাসী, একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে, যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে। জনগণ জানতে চায় সেই টাকলার কি পরিচয় এবং কেন তিনি দাড়িওয়ালাকে এরকম করে টেনে হিঁচড়ে অত্যাচার করলেন, কি অমন অপরাধ যে কারণে নবীর সুন্নাত দাড়ির উপরে তোমাকে আক্রমণ করতে হবে, তার দাড়ি টেনে হিঁচড়ে তাকে অপমান করতে হবে, এটা কোনো দেশের মানুষ কোনোভাবে সভ্য সমাজে সহ্য করতে পারে না। বাংলাদেশের 90% মুসলমানদের দেশে একজন মানুষের দাড়ি থাকবে, টুপি থাকবে, ইসলামিক পোশাক থাকবে, কিংবা ভিন্ন আদর্শেও সে যদি চলে, তার উপরে আপনি এভাবে অমানবিকতা দেখাতে পারেন না। আপনি অমানবিকতা দেখাতে গিয়ে তার দাড়ি ধরে বারবার টানছেন, এই দাড়িটার কাছে মনে হচ্ছে যেন আপনি চরমভাবে ক্ষিপ্ত এবং এই দাড়িওয়ালাকে আপনি যে কোনো মূল্যে শেষ করে ফেলতে চান, এরকম একটি মানসিকতা সেই টাকলা সন্ত্রাসীর চেহারায় দেখা গিয়েছে, কর্মকাণ্ডে দেখা গিয়েছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে, এই টাকলার বিচার চায় এবং এই টাকলা যেখানেই থাকুক না কেন তাকে ধরে এনে তারপরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সকল ধরনের, সকল পেশার, সকল মতের মানুষরা। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে নিন্দার ঝড় তুলছে যে একজন ব্যক্তির উপরে কিভাবে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। আপনারা দেখেছেন সেই মানিকগঞ্জের ভিডিওতে কম্পিউটারের দোকানে বসা একজন সুন্নাতি চেহারার দাড়ি নিয়ে, টুপি নিয়ে বসে থাকা মানুষটির উপরে কি অমানবিক অত্যাচার করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষটি শান্ত শিষ্টভাবে বসেছিলেন, তিনি কোনো প্রতিবাদ করেন নাই, কিংবা সেখানে প্রতিবাদের পরিস্থিতিও ছিল না, কিন্তু তার উপরে সেই টাকলা সন্ত্রাসী দাঁড়িয়ে তারপরে তার দাড়িগুলো টেনে 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 তুলে ফেলার চেষ্টা করেছিলেন, যা দেখে কেউ কোনোভাবে সহ্য করতে পারে না। আজকের এই বাংলাদেশের, যখন আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই দেশটাকে একটি সুন্দর দেশ দেখতে চেয়েছি, সেই সময় এসেও এরকম আলেম সমাজের উপরে কিংবা দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে হেনস্থা করা, এটা কোনোভাবে মেনে নেওয়ার সুযোগ নেই। আমরা এগুলো দেখেছি গত 16 বছরে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন জায়গায় দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে টার্গেট করে মারা হতো, জেলখানায় নেওয়া হতো, গুম করা হতো, আয়নাঘরে নেওয়া হতো, হত্যা করা হতো, সন্ত্রাসী পদ্ধতিতে তাদের উপরে আক্রমণ করা হতো, নামাজরত মুসল্লিদের উপরে গুলি করা হতো। সেটা ছিল আওয়ামী শাসনামল। এখন আর আওয়ামী লীগের শাসনামল নেই।
এই আমলে অন্ততপক্ষে টুপি এবং দাড়ির উপরে কারো কোনো বিষোদ্গার থাকার বিন্দুমাত্র সুযোগ নেই, বরং টুপি দাড়ি নয়, বাংলাদেশের যে কোনো ধর্ম পেশার মানুষের তাদের সেই সম্মান রক্ষা করা উচিত, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু আজকে যেটা হচ্ছে, এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, পাশাপাশি বাংলাদেশের মানুষরা কিন্তু এই ধরনের অপরাধের যে কোনো মূল্যে বিচার করতে বাধ্য হবে। অতএব সরকারের উচিত দ্রুত সেই লোককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা, পাশাপাশি তদন্ত করে নিশ্চিত করা যে আসলেই এই অপরাধটা কি, যে অপরাধের কারণে আপনাকে দাড়ি এবং টুপির উপরে আক্রমণ করতে হবে, দাড়িগুলোকে আপনাকে টেনে টেনে ছিটতে হবে। এটা আমার বুঝে আসে না। আপনি যত বড় অপরাধী হন, যদি প্রমাণ হয় যে লোকটি অপরাধী, আইনের কাছে যান, কিন্তু আপনি কোনো অবস্থাতেই এই ধরনের আচরণ করে সামাজিক বৈষম্য সৃষ্টি করা, গোলযোগ সৃষ্টি করা, মতের ভিন্ন মানুষদের সাথে আপনার এই ধরনের বৈষম্য সৃষ্টি করা এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় আজকের এই ধরনের লাঞ্ছিত করার কোনো সুযোগ বিন্দুমাত্র কারণেই। কিন্তু আমরা দুঃখিত যে বাংলাদেশে এই দাড়িওয়ালা টুপিওয়ালা নির্যাতিত হলে তাদের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা খুবই কম। একটু হুজুর হলেই, একটু আলেম হলেই, একটু দাড়িওয়ালা হলেই, একটু টুপিওয়ালা হলেই কোণঠাসা স্বভাবের মানসিকতা বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ মহল থেকে নিম্ন পর্যন্ত আজকের বিচরণ করছে। আসসালামু আলাইকুম দর্শক। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার কিংবদন্তি নেতা, আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ, তিনি এখন ক্ষমতায় নেই, কিন্তু পৃথিবীর এখন সবচেয়ে সম্ভবত বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, দার্শনিক, বিশ্লেষক, গবেষক মাহাথির মোহাম্মদ, যার বয়স এখন 100 হতে যাচ্ছে। তার একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে banglanews24.com। সেখানে বলা হচ্ছে, শিরোনামটা হচ্ছে হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশ এখন কই। এই মন্তব্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনা বাংলাদেশের যে একটা মানে ফ্যাসিস্ট ছিল, একটা কাল সাপ ছিল, এইটা মন্তব্য থেকে বোঝা যায়। অর্থাৎ হাসিনাকে উৎখাত করা হয়েছে, উৎখাত করাটাই উচিত, কিন্তু উৎখাতের পর যে রাজনীতিকদের বা জনগণের সেই ঐক্যটা তিনি দেখতে পাচ্ছেন, এতে তার হতাশা আছে। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কিন্তু বলছেন যে হাসিনাকে উৎখাতের সেই, তার মানে হাসিনাকে উৎখাতটাকে তিনি যৌক্তিকতা দিচ্ছেন, কিন্তু উৎখাতের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তিনি তার হতাশা ব্যক্ত করেছেন। দারিদ্র্য বিমোচনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দেখেন, আবার এর প্রতিও মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে যিনি হচ্ছে শেখ হাসিনার চোখের বিষ, দুই চোখের বিষ, তার প্রতি কিন্তু তার ভালোবাসার সম্মান আছে, কিন্তু সম্মানটা নাই শুধু শেখ হাসিনার। মাহাথির বলছেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল, অভ্যুত্থানের 1 বছরের মাথায় সেই ঐক্য তিনি আর বাংলাদেশে দেখছেন না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন মাহাথির, কিন্তু বাংলাদেশকে আসিয়ানের সদস্য করার যে দাবি ইউনূস জানিয়ে আসছেন, তার তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা মাহাথির মোহাম্মদ আগামী মাসে 100তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছেন। এখনো তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বিরাট এক ব্যক্তিত্ব। সরকারি কোনো পদে না থাকলেও 99 বছর বয়সী এই রাজনীতিবিদ এখনো সরব এশিয়ার নানা বিষয়, এমনকি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন নিয়েও তার পর্যবেক্ষণ খুবই তীক্ষ্ণ। গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মাহাথিরের মন্তব্য, তিনি একজন বড় মাপের মানুষ। তিনি যা করেছেন, দরিদ্রদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল। তিনি ক্ষমতার লোভ করেননি, তিনি কেবল দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন। ইউনূসের প্রশংসা করলেও বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণের পথ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু কি ধরনের সরকার তারা চায় সে বিষয়ে ঐক্য নেই। প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক, আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে। তার মানে দেখেন, এই যে ঐক্যমত্য কমিশনে এ বলছে এই কথা, সে বলছে ওই কথা, আলটিমেটলি যে ঐক্য হচ্ছে না সেই বিষয়টা কিন্তু তিনি সজাগ। বলছেন যে এখন সেই লোকজনের মধ্যেই দ্বিধা দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল। সম্প্রতি জাপানে মোহাম্মদ মাহাথিরের সঙ্গে দেখা হয় মোহাম্মদ ইউনূসের, তবে সেখানে বাংলাদেশের নেতাকে কোনো পরামর্শ দেননি বলে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ভাষ্য। তিনি বলেন, আমি তার কথা শুনেছি, আমি জানি সে সমস্যা আছে, কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে তা বলার মতো যোগ্যতা আমি মনে করি আমার নেই। অধ্যাপক ইউনূস বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ দেখতে চান, কিন্তু সেই সম্ভাবনা নিয়ে আশাবাদী নন মাহাথির। সমস্যাটা কোথায় জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন, সমস্যাটা হচ্ছে ভৌগোলিক। অর্থাৎ অনেকগুলো ভৌগোলিক রাজনীতি আছে, সেই রাজনীতিতে অনেক প্রতিদ্বন্দ্বী আছে, তারা কোনোভাবেই বাংলাদেশকে ইন করতে দেবে না, এটা মোটামুটি পরিষ্কার। তো যাই হোক, সেটা নির্বাচিত সরকার আসলে হয়তো তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে। কিন্তু দেখেন, মাহাথির মোহাম্মদের দুইটা জিনিস, শেখ হাসিনাকে যে ভালো চোখে দেখেন না, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালো চোখে দেখেন, এটা পরিষ্কার হলো তার এই সাক্ষাৎকারে। আরেকটি বিষয়, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর যে সংস্কার এবং নতুন ভাবে একটি দৃষ্টিভঙ্গি নিয়ে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির স্নাইক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।